রাগে গজগজ করতে করতে সোহানা স্বামীর মুখের সামনে এসে বলল, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আরিয়ান তার শালিকে এই বাসায় নিয়ে আসতে পারবে না। তিশাকে এই বাসায় থাকতে দিলে সমস্যাটা কি? মা বাপ মরা মেয়ে, বোন ছাড়া তার তো আর কেউ নাই। আমি এত কথা শুনতে চাই না। বাসার মধ্যে একটা উটকো ঝামেলা এসে কেন থাকবে? কাকে উটকো ঝামেলা বলছো? তিশার টুম্পার আপন বোন। এখন টুম্পার আরিয়ান যদি চায় তিশাকে এই বাসায় এনে রাখবে, তুমি আমি বাধা দিতে পারি না। তোমার এত দরদ কেন টুম্পার প্রতি? দরদের পিছনে কিছু কারণ তো আছেই। তুমি কি বলতে চাচ্ছ? কি কারণ থাকতে পারে বলো তো? সব জায়গায় তুমি শুধু সন্দেহ করো, এমনটা কিন্তু একদম ভালো না। ভালো মন্দ বুঝি না, ওই মেয়েকে এই বাসায় এনে রাখতে পারবে না, এটাই বলে দিচ্ছি। আরিয়ান তার শালিকে এখানে এনে রাখবে, আমি তো না করতে পারি না। না করাটা আমার অন্যায় হবে। ওই মেয়েকে যদি এখানে আনে তাহলে আমরা আলাদা হয়ে যাব। তারা তাদের মতো থাক, আমরা আমাদের মতো থাকব। আমি বুঝতে পারছি না তোমার সমস্যা কোথায় তিশা এখানে থাকলে। আর কি বললে, আলাদা হবে? আমি কখনোই আলাদা হব না। আমরা দুই ভাই সারা জীবন একসঙ্গে থাকব। আর কোনো কথা শুনতে চাচ্ছি না তোমার কাছ থেকে। আতিক রাগে রুম থেকে বের হয়ে চলে গেল। সোহানা মনে মনে বলল, তিশার জন্য তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে। তিশা এখানে এসে কতদিন থাকতে পারে সেটাই আমি দেখব। কোনোভাবেই ওই মেয়েকে এখানে আমি বেশি দিন থাকতে দেব না। আরিয়ানের স্ত্রী টুম্পা শান্তশিষ্ট মিশুক টাইপের হলেও আতিকের স্ত্রী সোহানা বদরাগী ও হিংসুটে স্বভাবের। সে কারো ভালো সহ্য করতে পারে না। সংসারে ঝামেলা সৃষ্টি করার জন্য সবসময় তৎপর হয়ে থাকে। স্ত্রীর জ্বালায় আতিকের জীবনটা অসহ্য হয়ে যাচ্ছে। আরিয়ান তিশাকে নিয়ে বাসায় ঢোকার সঙ্গে সঙ্গেই সোহানা তেড়ে এসে বলল, আরিয়ান, তোমাকে না বলেছিলাম তিশাকে এখানে নিয়ে আসার দরকার নেই? তুমি আমার কথা রাখলে না। তোমার কথা রাখার মতো না, তাই রাখতে পারেনি। তিশা আমাদের বাসায় থাকলে তোমার প্রবলেম কি, এটাই তো বুঝতে পারছি না। তোমাকে এত করে বুঝিয়ে বললাম আমরা ছাড়া তিশার আর কেউ নেই, তবুও তুমি বুঝতে চাচ্ছ না। চট্টগ্রামে তোমার না একটা খালা শাশুড়ি আছে, সেখানে দিয়ে আসতে। মাঝে মাঝে কিছু টাকা পাঠিয়ে দিতে, তাহলে তো হয়ে যেত। টুম্পা এতক্ষণ চুপচাপ চায়ের কথা শুনছিল। সে আর চুপ থাকতে পারল না, তাই তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, তিশা আমার নিজের বোন। আমি থাকতে সে কেন আমার খালার বাসায় থাকতে যাবে? তিশা আমাদের সঙ্গে থাকলে আপনার সমস্যা কি? ওরে বাবা, বোনকে পেয়ে দেখি অনেক সাহস বেড়ে গিয়েছে। উঁচু গলায় কথা বলো আমার সঙ্গে। সাহসে কি আছে? আপনাকে কিছু না বলতে বলতে মাথায় তুলে ফেলছি, তাই আপনি সব কিছুতে বেশি বাড়াবাড়ি করেন। আপনার বোন যদি এখানে এসে থাকতো আমি কখনো কিছু বলতাম না, কিন্তু আপনি আমার এতিম বোনের সঙ্গে এভাবে হিংসা করছেন কেন? তাকে দেখে কি আপনার একটু মায়া হচ্ছে না? আমার সমস্যাটা কোথায় জানো? উপযুক্ত একটা মেয়েকে এ বাসায় এনে রাখবে সেটা আমার পছন্দ না। কখন কি অঘটন ঘটে যায় বলা তো যায় না। ভাবি, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তিশা এমন মেয়ে না, এমন কিছু করবে না যাতে আমাদের মানসম্মান নষ্ট হয়। আরিয়ানের কথা শুনে সোহানা মুখ বাঁকিয়ে বলল, কতটা ভালো সময় হলে দেখতে পারবো। সবাই উপরে উপরে ভালো থাকে, কিন্তু তলে তলে অনেক কিছুই করে ফেলে। এই তিশা, আমার সঙ্গে আয় তো। অযথা এত কথা শুনতে ইচ্ছে করছে না। আমার মুখের উপর এত কথা বলে দিলে আমিও তোমাদেরকে দেখে ছাড়বো। ভাবি, তুমি অযথা এত ঝামেলা করছো। এতিম একটা মেয়ে এখানে থাকবে, এটা নিয়ে এমন করার কোনো মানে হয় না। তুমি চুপ করো। সোহানার কথা শুনে খুব কষ্ট পেয়ে কান্না করছে তিশা। টুম্পা তিশার চোখের পানি মুছে দিয়ে বলল, এই, তুই কাঁদছিস কেন? একদম কাঁদবি না। আমি আর তোর দুলাভাই তো আছি, কেউ তোকে কিছু করতে পারবে না। আপু, সবাই আমার সঙ্গে দুর্ব্যবহার করে কেন? আমি কি এমন অপরাধ করেছি? কেউ আমাকে দেখতে পারে না। চাচার বাসায় ছিলাম, সেখানেও চাচি আম্মা আমাকে সহ্য করতে পারলো না, তাই তো তোমাদের এখানে আসতে হলো। আর এখানে বড় ভাবি আমাকে দেখে কেমন দুর্ব্যবহার শুরু করেছে। যদি এমন করে আমি এখানে থাকবো কিভাবে? এখানে থাকতে না পারলে কোথায় যাব? আরে পাগলি মেয়ে, তুমি এত চিন্তা করছো কেন? ভাবি তোমার কিছুই করতে পারবে না। আমি আর তোমার আপু আছি না, একদম এগুলো নিয়ে চিন্তা করবে না। কিন্তু ভাবি আমাকে দেখে এরকম রিয়েক্ট করছে কেন? তাকে আমি কি এমন করেছি? তুমি কিছুই করো নাই। ভাবি এমনিতে হিংসুটে, হিংসের বশবর্তী হয়ে মানুষের সঙ্গে এরূপ আচরণ করে। ভাবির কথায় কিছু মনে করো না। টুম্পা তিশার হাতে হাত রেখে হাসি মুখে বলল, পাগলি মেয়ে, এখন কান্নাকাটি রেখে ফ্রেশ হয়ে আস, আমি তোর জন্য খাবার রেডি করি। সোহানা তিশার সঙ্গে প্রথম খারাপ ব্যবহার করলেও পরবর্তীতে তিশার সঙ্গে সে ভালো ব্যবহার করা শুরু করেছে। এতে পরিবারের সবাই খুশি। তিশার মন থেকেও সোহানার ভীতি দূর হয়েছে। সকালে উঠে সোহানা দেখল তিশা ড্রয়িং রুমে বসে পড়ছে।
কিছুক্ষণ পর তিশাকে ডাকল। তিশা, এদিকে আসো তো। সোহানার ডাক শুনে তিশা পড়া রেখে রান্নাঘরে এসে বলল, ভাবি আমাকে ডাকছেন? সকাল হলেই তোমার ভাইয়াকে কফি বানিয়ে দিতে হয়। কফির মগটা আমার রুমে রেখে এসেছি, তুমি একটু কষ্ট করে এনে দিতে পারবে? ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। তিশা সরল মনে সোহানার বেডরুম আসলো কফির মগ নেয়ার জন্য। সঙ্গে সঙ্গে সোহানা এসে বাহির থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে চিৎকার চেঁচামেচি করে ডাকতে শুরু করল। আরিয়ান, টুম্পা, তোমরা কোথায়? আমি এই কারণে তিশাকে বাসায় রাখতে নিষেধ করেছিলাম। হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। তিশা কিছু বুঝে ওঠার আগেই সোহানা দরজা বন্ধ করে দেয়। সোহানার চিৎকার চেঁচামেচিতে আরিয়ান আর টুম্পা দরজার সামনে চলে আসে। তাদেরকে দেখে সোহানা বলে, আমি রান্নাঘরে কফি বানাতে গিয়েছি, আর সেই সুযোগে তোমার বোন রুমে ঢুকে আতিকের সঙ্গে নষ্টামি শুরু করেছে। আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই এই মেয়েকে বাসায় রাখতে নিষেধ করেছিলাম। আরিয়ান, তুমি তো আমার কথা শুনলে না, এখন দেখো তোমার শালীর কাণ্ড। ভাবি, আমার বিশ্বাস হচ্ছে না তিশা ভাইয়ার সাথে এরকম কিছু করবে। আমার বোন কখনোই এমন করতে পারে না, এটা আপনার ষড়যন্ত্র। হাতে নাতে ধরার পরেও বড় গলায় নিজের বোনের সাফাই গাও, লজ্জা করে না? আরিয়ান দরজা খুলে দিতেই তিশা এসে টুম্পাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আতিক কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিছানায় বসে আছে। তিশাকে কান্না করতে দেখে সোহানা চিবিয়ে চিবিয়ে বলল, দুশ্চরিত্রা মেয়ে, এখন কান্না করা হচ্ছে? আমি যদি দরজাটা না বন্ধ করতাম তাহলে তো সবাইকে দেখাতে পারতাম না। আপনি আমার বোনকে দুশ্চরিত্রা বলবেন না একদম। তিশা, তুমি বলো, ভাইয়ের রুমে কেন ঢুকেছ? সে আর কি বলবে, তার বলার মুখ আছে? ভাবি, আপনি চুপ করেন, তিশাকে বলতে দেন। বলো তিশা, ঘটনা কি? আমি ড্রয়িং রুমে পড়ছিলাম, রান্নাঘর থেকে ভাবি আমাকে ডেকে বলল, আমাদের রুম থেকে কফির মগটা এনে দাও। আতিক ভাইয়া ঘুমিয়েছিল। আমি মগ আনার জন্য রুমে ঢোকার সঙ্গে সঙ্গে ভাবি দরজা বন্ধ করে দেয়। এই মেয়ে, মিথ্যা কথা বানিয়ে বলবে না। নিজেকে বাঁচানোর জন্য এখন আমার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। আমি মিথ্যা বলছি না, এত বড় অপবাদ দিয়েন না, আল্লাহ সহ্য করবে না। ওরে বাবা, আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে? নিজে পাপ করবে আর আমাকে অভিশাপ দিবে, কত বড় সাহস! আতিক সোহানার সামনে এসে দাঁড়িয়ে বলল, মানুষ যে এতটা জঘন্য হতে পারে তোমাকে না দেখলে বুঝতাম না। তোমার মতো জঘন্য চরিত্রের নারীর সঙ্গে আমার থাকা সম্ভব না। যে নারী তার স্বামীকে অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে মিথ্যা অপবাদ দিতে পারে, সে নারী অনেক কিছুই করতে পারে। আমার সঙ্গে থাকা সম্ভব না, তাহলে কি তুমি তিশার সঙ্গে থাকবে? সোহানার কথা শুনে আতিকের মেজাজ এতটাই খারাপ হলো, সঙ্গে সঙ্গে সোহানাকে কষে একটা থাপ্পড় মারল আতিক। আরিয়ান বড় ভাইয়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া শান্ত হও, তাই বলে কি তুমি ভাবির গায়ে হাত তুলবে? তার কতটা অধঃপতন হয়েছে সেটা ভেবেছিস? এমন মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না। সোহানার ভাইয়ের বাবাকে এখনই কল করে আসতে বলতেছি, আমি তাকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথা শুনে সোহানা বিচলিত হয়ে আতিককে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি হিংসার বশবর্তী হয়ে এরকমটা করে ফেলেছি। আপনি একজন নারী হয়ে আরেকজন নারী নামে বদনাম করতে বিবেকে বাঁধল না, তাও আবার নিজের স্বামীকে দিয়ে। ছি ছি ছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই আমি এরকম করব না। তোমার মতো মানুষকে ক্ষমা করা যায় না। আমি যা বলেছি তাই হবে। তোমার বাবা ভাইকে এখনই আসতে বলছি। আতিক মোবাইল বের করে ফোন করতে যাবে। সোহানা এসে আতিকের পায়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি স্বীকার করছি আমি খুব জঘন্য মন মানসিকতার মানুষ। তবু একবার আমাকে ক্ষমা করো, আর কখনো এমন করব না। তবু আমাকে ডিভোর্স দিও না। এটাই তোমার শাস্তি। তোমাকে আমি অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তোমার মতো মানুষের শাস্তি হওয়াটাই কাম্য। সোহানা অনেক কান্নাকাটি করে, অনেক চেষ্টা করেও আতিককে বোঝাতে পারল না। আতিক তার এক কথাতেই অনড় রইল, সে সোহানাকে ডিভোর্স দেবেই। হিংসা একটি সাজানো গোছানো সংসারকে মুহূর্তেই ধ্বংস করে দেয়। তাই আমাদের উচিত মন থেকে হিংসা বিদ্বেষ মুছে ফেলে সবার সঙ্গে মিলেমিশে থাকা।